আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান, এমনকি এমসিকিউ সাজেশন তোমাদের জন্য তৈরি করা এক্সক্লুসিভভাবে রোড টু মিশন 100 সাজেশন এবং সাইক্লোন সাজেশন, বোর্ড অ্যানালিসিস সবকিছু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ শুধুমাত্র একটা ইজি বায়োলজি বইতে। সুতরাং এসএসসিতে যদি 100-এ 100 প্রিপারেশন চাও, ইজি বায়োলজি বইয়ের কোনো তুলনাই হবে না। তো যারা এখনো ইজি বায়োলজি বইটি সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে, কারণ আমাদের ইজি বায়োলজি বই মানে তোমার সাথে থাকা, এটা অর্থই হচ্ছে তোমার সাথে একজন শিক্ষক সব সময় থাকা। কারণ আমাদের ইজি বায়োলজি বইতে রয়েছে প্রচুর পরিমাণে কিউআর কোড, যার কারণে তুমি যখনই কোনো সমস্যায় পড়বে তখনই কিন্তু সেই কিউআর কোডটা স্ক্যান করবে, তোমার সামনে শিক্ষক হাজির হয়ে যাবে সেই প্রশ্নটার সঠিক সমাধান দিতে। তো যারা যারা এখনো কিনুনি, আমি বলবো অবশ্যই সংগ্রহ করে ফেলবে। আজকে আমরা অধ্যায় 13-র সৃজনশীল প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022 সালের এই প্রশ্নটা সলভ করব। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকটা হচ্ছে আম গাছ, রোহিণী, সরলতা, পতঙ্গ, পাখি, লাইকেন। এই উদ্দীপকটা দেখে আমরা কি বুঝতে পারছি? কিছু জীবের নাম এখানে বলা হয়েছে। এখন প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে খাদ্যজাল কি, তাই না? খাদ্যজাল কি? খাদ্যজালের সংজ্ঞাটা হচ্ছে বাস্তুতন্ত্রে কয়েকটা খাদ্য শিকল একত্রিত হয়ে যে জালের ন্যায় গঠন তৈরি করে, তাই হচ্ছে খাদ্যজাল। তার মানে অনেকগুলো খাদ্য শিকল একত্রিত হবে এবং জালের মতো গঠন তৈরি করবে, সেটাকেই আমরা বলবো খাদ্যজাল। এরপরে দেখো, খরগোশ বাস্তুতন্ত্রে কোন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করো। খরগোশ কি? একটা তৃণভোজী প্রাণী। তৃণভোজী প্রাণী মানে কি? সে উৎপাদককে ভক্ষণ করবে। তার মানে সে কোন ট্রফিক লেভেলের অন্তর্ভুক্ত হবে? সে অবশ্যই দ্বিতীয় ট্রফিক লেভেলের অন্তর্ভুক্ত হবে। কিভাবে? খরগোশ বাস্তুতন্ত্রের দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে, সেটা তো আমি জ্ঞানমূলক বলে দিলাম। অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রথমে জ্ঞানমূলক উত্তরটা দিয়ে নিবে, তারপরের প্যারায় ব্যাখ্যা করবে। তো ব্যাখ্যাটা কিভাবে লিখবো? বাস্তুতন্ত্রের খাদ্য শিকলের প্রতিটা স্তরকে বলা হয় ট্রফিক লেভেল। তার মানে আমরা যদি কোনো খাদ্য শিকল লিখি, যেমন মনে করো আমি এখানে একটা লিখছি ঘাস, খরগোশ। খরগোশকে বলো কে খায়? মনে করো যে সাপটিক। তাহলে ঘাসকে খাচ্ছে হচ্ছে খরগোশ। ঘাস কি? একটা উৎপাদক। খরগোশ কাকে খাচ্ছে? ঘাসকে খাচ্ছে। খরগোশকে কে খায়? সাপ খায়। তাহলে এটা হচ্ছে একটা খাদ্য শিকল। খাদ্য শিকলের প্রথমটা হচ্ছে উৎপাদক, এবং খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরকে বলা হয় এক একটা ট্রফিক লেভেল। তাহলে এটা হচ্ছে প্রথম ট্রফিক লেভেল, এটা দ্বিতীয় ট্রফিক লেভেল, এটা তৃতীয় ট্রফিক লেভেল। আচ্ছা, প্রথম ট্রফিক লেভেল যেটা, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের সবচেয়ে মানে যেটা আমরা বলবো সর্বনিম্ন স্তরের ট্রফিক লেভেল বা প্রথম ট্রফিক লেভেল। এবং যখন খরগোশ এই ঘাসকে ভক্ষণ করছে, সে একটা তৃণভোজী প্রাণী, সে খাদ্য শিকলের প্রথম স্তরের খাদক, কিন্তু ট্রফিক লেভেলের হিসাবে সে দ্বিতীয় ট্রফিক লেভেলের প্রতিনিধি। ঠিক আছে, কারণ সে উৎপাদক খেয়ে বেঁচে থাকে। যেহেতু উৎপাদক খেয়ে বেঁচে থাকে, সেজন্য সে দ্বিতীয় ট্রফিক লেভেলের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এইভাবে ব্যাখ্যাটা করে দিব। তোমরা চাইলে এখানে খাদ্য শিকলটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্নটা কি? উদ্দীপকের উপাদানগুলো দিয়ে একটা খাদ্য শিকল তৈরি করো, ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের উপাদান কি কি আছে? আম গাছ, রোহিণী, সরলতা, পতঙ্গ, পাখি, লাইকেন। খুব ভালো কথা। এখন আমরা এটা দিয়ে একটা খাদ্য শিকল তৈরি করব। তো খাদ্য শিকল তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? খাদ্য শিকল তৈরি করার জন্য আমাদের প্রথমে উৎপাদককে বের করতে হবে। এরপরে প্রথম স্তরের খাদক কে হবে, দ্বিতীয় স্তরের খাদক কে হবে, তৃতীয় স্তর এবং চতুর্থ স্তরের খাদক কে হবে, সেটা বের করতে হবে। প্রথমে আমাদেরকে বের করা প্রয়োজন উৎপাদক এখানে কে কে হতে পারে। এখানে দেখো, আমার যদি এই লাইনটা আমরা দেখতে পাই, তাহলে প্রথমে আছে আম গাছ। আম গাছ কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে? উত্তর হচ্ছে অবশ্যই। সে একটা স্বভোজী জীব, তার মানে সে হবে উৎপাদক। কি হবে? সে উৎপাদক হবে। তাহলে আমি এখানে লিখে রাখি সে হচ্ছে উৎপাদক। আচ্ছা, রোহিণী উদ্ভিদ কি উৎপাদক? অবশ্যই রোহিণী উদ্ভিদটা হচ্ছে উৎপাদক। কেন? রোহিণী উদ্ভিদ শুধুমাত্র সে আরেকটা উদ্ভিদের উপরে আরোহণ করে যাবে, কিন্তু সে কখনো ওই গাছটার ক্ষতি করে না, সে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। তাহলে রোহিণী উদ্ভিদও একটা উৎপাদক হবে। আর কে আছে বলতো? সরলতা, পতঙ্গ, পাখি এই আর লাইকেন। অনেকে এই সরলতা আর লাইকেনের মধ্যে কনফিউজ হয়ে যায়। কেন কনফিউজ হবা? সরলতাটা আমি পরে আসছি। লাইকেনটা আমরা বলি, লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান, দুজন একসাথে থাকে। লাইকেনের মধ্যে যে শৈবাল আছে, সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তার মানে সে অবশ্যই একটা উৎপাদক হতে পারে। তার মানে এই লাইকেনটা হচ্ছে উৎপাদক।
আর এই যে সরলতা দেখতে পাচ্ছ, সরলতা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সে পারে না। সে কি করে, সে হচ্ছে অন্য একটা জীবের ভিতরে তার হস্টোরিয়া নামের যে চোষক মূলটা আছে সেটা ঢুকিয়ে দেয়, সেই গাছ থেকে পুষ্টি সংগ্রহ করে এবং সেই পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে, কিন্তু কখনোই নিজের খাবার নিজে তৈরি করে না, সে হচ্ছে অন্যের বাড়ি থেকে চুরি করে খাবারটা নেয়। এই কারণে সরলতা কখনোই উৎপাদক হবে না, বরং সরলতা চাইলে আম গাছের উপর নির্ভর করে বেঁচে থাকতে পারে, রোহিণীর সাথেও থাকতে পারে, সে লাইকেনের সাথেও থাকতে পারে। এই কারণে সরলতা তখন হয়ে যাবে প্রথম স্তরের খাদক, কারণ সরলতা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সে অন্য উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে। এরপরে সরলতা যেহেতু তার একটু পাতার মতো অঙ্গ আছে, তার মানে সে কি হচ্ছে, সে অবশ্যই হচ্ছে পতঙ্গের খাদ্য হবে। কেন খাদ্য হবে? কারণ সে নিজের খাবার নিজে তৈরি করতে না পারলেও সে তো পুষ্টি সংগ্রহ করছে, সে যেহেতু লতানো একটা উদ্ভিদ, তার মানে পতঙ্গ যে কোনো পোকাই তাকে খেতে পারে, যেগুলো হচ্ছে তোমার পাতা বা লতা পাতা যেগুলো যে পোকাগুলো খেয়ে থাকে সেগুলো কিন্তু সরলতাকে খাদ্য হিসেবে গ্রহণ করবে, তখন সেই পতঙ্গ হয়ে যাবে দ্বিতীয় স্তরের খাদক। আর পাখি সে কি করবে, সেই পতঙ্গকে ভক্ষণ করবে, এই জন্য পাখি হয়ে যাবে তখন তৃতীয় স্তরের খাদক। তাহলে কি আমরা আমাদের খাদ্য শিকলটা পেয়ে গেছি? আমরা তাহলে খাদ্য শিকলটা কিভাবে সাজাবো? দেখো আমি এখানে লিখে দিচ্ছি আম গাছ, এই তিনটাকে আমরা চাইলে একটা বক্সে দিতে পারি। আমরা নিচে অবশ্যই লিখে দেবো এটা কোন ক্যাটাগরিতে পড়ছে, অর্থাৎ উৎপাদক। এখানে আমরা লিখব, চিহ্নিত করলাম, এটাকে প্রথম স্তরের খাদক কে হবে, এটাতে সরলতা হবে। সরলতা হচ্ছে তাদের উপর নির্ভর করে বেঁচে থাকে, এই কারণে। তাহলে এটা হচ্ছে কি প্রথম স্তরের খাদক হবে, তারপর পতঙ্গ, তারপর পাখি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা কিভাবে খাদ্য শিকলটা তৈরি করতে হয় সুন্দর করে বুঝতে পেরেছে। এখন এটা ব্যাখ্যা কিভাবে দিবা, তোমাদের এখানে ব্যাখ্যাটা আমরা দিয়েছি, বইতেই দিয়েছি, কোনো অসুবিধা নাই, তোমরা চাইলে এখান থেকে ব্যাখ্যাটা নিতে পারো। এই যে দেখো, উদ্দীপকে উল্লেখিত উপাদানগুলো হলো আম গাছ, রোহিণী, সরলতা, পতঙ্গ, পাখি এবং লাইকেন। এসব উপাদান দিয়ে খাদ্য শিকলটি নিম্নরূপ। তোমরা চাইলে এইভাবে খাদ্য শিকলটি দিতে পারো, কোনো অসুবিধা নাই। এই যে এখন আমি ব্যাখ্যাটা যা যা তোমাদেরকে বলেছি সেটাই এখানে আছে, তোমরা চাইলে এখানে সেই ব্যাখ্যাটা লিখতে পারো, অথবা তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে কি আছে, এখানে আম গাছ, রোহিণী এবং লাইকেন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে বলে এই শিকলটিতে এরা উৎপাদক। সরলতা নিজে খাদ্য তৈরি করতে পারে না, এরা চোষক অঙ্গের মাধ্যমে উৎপাদক থেকে খাদ্য গ্রহণ করে, এই জন্য এরা প্রথম স্তরের খাদ্য, যেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর পতঙ্গ কি করে, প্রথম স্তরের খাদক সরলতাকে খাদ্য হিসেবে গ্রহণ করে বলে এরা দ্বিতীয় স্তরের খাদক হবে। আর পাখি দ্বিতীয় স্তরের খাদক পতঙ্গকে খেয়ে বেঁচে থাকে বলে তারা তৃতীয় স্তরের খাদক হবে। তাহলে আমরা ব্যাখ্যাটা এভাবে করে দিব। আমি আরো বেশি করে ব্যাখ্যা করেছি যে আম গাছ, রোহিণী, লাইকেন এই তিনটাকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করেছি, তোমরা চাইলে এদেরকে আলাদা করেও ব্যাখ্যা করতে পারো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্নটা কি, এরপরে প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মিথস্ক্রিয়া এবং আন্তঃনির্ভরশীলতা বিশ্লেষণ করো। তার মানে এখানে আমরা যে জীবগুলো দেখতে পাচ্ছি এদের মধ্যে ধনাত্মক আন্তঃক্রিয়া রয়েছে নাকি ঋণাত্মক আন্তঃক্রিয়া রয়েছে, থাকলে সেগুলো কোন ধরনের আন্তঃক্রিয়া সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আগে প্রথমে বের করব কারা ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণের মধ্যে পড়ছে, কারা ঋণাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণের মধ্যে পড়ছে। ধনাত্মক আন্তঃক্রিয়া কি, যেখানে জীব দুইটা বা একটা কি হবে একে অপরের দ্বারা উপকার পাবে, অথবা তারা হচ্ছে গিয়ে যে কোনো একজন উপকৃত হবে, কিন্তু অন্য যে একজন থাকে সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, সেটাই হচ্ছে কি ধনাত্মক আন্তঃক্রিয়া। আর ঋণাত্মক আন্তঃক্রিয়া মানে এখানে অবশ্যই একজন না একজন ক্ষতিগ্রস্ত হবে, এই কারণে সেটাই ঋণাত্মক আন্তঃক্রিয়া। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, আম গাছ, রোহিণী, লাইকেন, পতঙ্গ, পাখি এরা কিন্তু সবাই ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে পড়ছে। কিভাবে ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে পড়ছে এটা আমি ব্যাখ্যা করছি। আর যে সরলতা আছে সে কিন্তু ঋণাত্মক আন্তঃক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। এখানে আমরা দেখি আম গাছ কি একটা সবুজ উদ্ভিদ। তো সবুজ উদ্ভিদ সাধারণত কার দ্বারা উপকৃত হয়? সবুজ উদ্ভিদ অবশ্যই পতঙ্গ বা পাখি দ্বারা উপকৃত হবে। কেন উপকৃত হবে? কারণ হচ্ছে আম গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সেটা খুব ভালো কথা, কিন্তু আম গাছের মুকুলের কথা যদি আমি চিন্তা করি বা ফুলের কথা যদি চিন্তা করি, সেখানে পরাগায়ন হয়।
আমের মুকুলের ঘ্রাণ বা আমের মুকুল যেটা সেটা পতঙ্গকে আকৃষ্ট করে, এবং যখন পতঙ্গকে আকৃষ্ট করছে তখন পতঙ্গ আকৃষ্ট হয়ে ফুলের মধু যখন খাবে তার পায়ে পরাগরেণু লেগে যাবে, এবং লেগে যাওয়ার কারণে সে যখন অন্য একটা ফুলে যাবে সে পরাগরেণু অন্য একটা ফুলে গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, ফলে পরাগায়ন হবে। এই পরাগায়ন হওয়ার ফলে কি হচ্ছে, ফুল থেকে ফল তৈরি হবে, অর্থাৎ আম তৈরি হবে। তাহলে এখানে আম গাছে যখন পতঙ্গ আসবে, পতঙ্গ নিজের খাবারের জন্য আসবে, এখানে পতঙ্গ যেমন উপকৃত হচ্ছে, পতঙ্গের মাধ্যমে যেহেতু পরাগায়ন হচ্ছে তার মানে এখানে আম গাছও উপকৃত হচ্ছে। তার মানে এখানে কোন আমরা আন্তঃক্রিয়া দেখতে পাই, এটা হচ্ছে একটা ধনাত্মক আন্তঃক্রিয়া যেটাকে আমরা বলি মিউচুয়ালিজম। ঠিক আছে, তাহলে মিউচুয়ালিজম আন্তঃক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এই উদাহরণে আম গাছ এবং পতঙ্গের মধ্যে। আবার পাখি কি করে, মনে করো আম যখন ছোট ছোট হয়, মানে আম যখন পাকা হয়ে যায় মানে পেকে যায়, তখন কিন্তু অনেক সময় সে আমটা খাচ্ছে, বা ফল যেটা পেকে যাচ্ছে সে কিন্তু খাচ্ছে। খাওয়ার পরে কি হচ্ছে, খাওয়ার পরে হয়তো সেই ফলের বীজ সে হয়তো মলত্যাগের মাধ্যমে অন্য কোথাও ফেলে দিচ্ছে, অথবা আম সে নেয়ার পরে সে আম চুরি করে নিয়ে অন্য এক জায়গায় খাচ্ছে, খাওয়ার পরে সে আমটা সাবার করে ফেললো, আটি ওখানে ফেলে দিল, ফলে কি হলো, ওই আটি থেকে কি হচ্ছে, ওইখান থেকে আবার নতুন করে গাছ হবে। কিভাবে গাছ হবে, চারা গাছ থেকে বড় একটা গাছ তৈরি হবে। তো এখানেও কিন্তু পাখি কি করছে, আম গাছের বংশ বৃদ্ধিতে হেল্প করছে, বংশ বিস্তারে হেল্প করছে। তার মানে এখানে পাখিও যেমন উপকৃত হচ্ছে, সে খাবারটা গ্রহণ করতে পারছে, তার সাথে সাথে আম গাছও তার বংশ বৃদ্ধি করতে পেরে উপকৃত হচ্ছে। এই কারণে এদের মধ্যে মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া আমরা দেখতে পাই। এখন লাইকেনের ক্ষেত্রেও সেম, লাইকেনে যেহেতু শৈবাল এবং ছত্রাক দুইজনই থাকে, তখন কি হচ্ছে, শৈবাল কি করে, খাবার তৈরি করে, কিন্তু খাবার তৈরি করার জন্য মানে রান্না করার জন্য যে কাঁচামালগুলো দরকার সেগুলো ছত্রাক সংগ্রহ করে। কিভাবে সংগ্রহ করে, ছত্রাক বাতাস থেকে জলীয় বাষ্পটা সংগ্রহ করছে, মাটি থেকে পানি খনিজ সংগ্রহ করছে, এবং শৈবালকে দিচ্ছে যে নাও এবার তুমি রান্না করো, আমরা দুজন মিলে খাবো। তাহলে সে তখন রান্না করে কি করছে, সে নিজেও খাচ্ছে আবার ছত্রাকেও খাবারটা দিচ্ছে। তার মানে এখানে কিন্তু ছত্রাক এবং শৈবাল একে অন্যের দ্বারা উপকৃত হচ্ছে, অর্থাৎ এখানেও আমরা মিউচুয়ালিজমের একটা সুন্দর উদাহরণ দেখতে পাই। এখন আসি, এখানে আমরা মিউচুয়ালিজমের দুইটা উদাহরণ দেখতে পেয়েছি, একটা হচ্ছে আম গাছ, লাইকেন, পতঙ্গ, পাখি। ঠিক আছে, এখন আরো একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কি কমেন্সেলিজম। কমেন্সেলিজম কি, কমেন্সেলিজম হচ্ছে এখানে দুইটা জীবের মধ্যে যে কোনো একটা জীব উপকৃত হবে এবং আরেকটা জীব উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্ত হবে না, সেই উদাহরণটা হচ্ছে কমেন্সেলিজমের মধ্যে পড়বে। তাহলে এখানে আমরা যে রোহিণী উদ্ভিদ দেখতে পাচ্ছি, রোহিণী উদ্ভিদ অন্য একটা গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে, হ্যাঁ বেঁচে থাকে, কিন্তু সে কি ওই গাছটা কোনো ক্ষতি করে না, কখনো ক্ষতি করে না। রোহিণী উদ্ভিদ সূর্যের আলো পাওয়ার জন্য সালোক সংশ্লেষণ যাতে ঠিকমতো হয়, খাদ্য যাতে ঠিকমতো তৈরি করতে পারে, এই কারণে সে বড় একটা গাছের উপরে আরোহণ করে মানে একদম উপরের দিকে চলে যায়। তার মানে আরোহণ করার কাজ হচ্ছে রোহিণী উদ্ভিদে, সে উপরে গিয়ে কি করবে, সে নিজের খাদ্য নিজে তৈরি করবে, এবং সেখানে শুধু সে আরেকটা উদ্ভিদের উপর নির্ভর করছে আশ্রয়ের জন্য, কিন্তু সে ওই গাছটার কোনো ক্ষতি করছে না। তাহলে এইখানে রোহিণী উদ্ভিদ উপকৃত হচ্ছে, কিন্তু যে গাছটার উপরে সে নির্ভর করছে সেই গাছটার আলটিমেটলি মানে লাভও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না। এই কারণে এই ধরনের সম্পর্ককে আমরা বলবো কমেন্সেলিজম। এখন সবার শেষে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ঋণাত্মক আন্তঃক্রিয়া, যেটা হচ্ছে গিয়ে শোষণ। সেটা কিরকম, সরলতা, নামটা দেখতে খুবই সুন্দর, একদম হচ্ছে গিয়ে যে এরকম আছে না যে কিছু কিছু মানুষ আছে যে নাম খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, কিন্তু তার চরিত্র ভালো না, কারণ কি করে, সে হচ্ছে একজনের সাথে আরেকজনের কথা লাগায় বা হচ্ছে খারাপ ব্যবহার করে, এরকম অনেক মানুষই আছে। তো সরলতা নামটা খুবই সুন্দর, খুবই অ্যাট্রাকটিভ। তো এখন এই সরলতা কি করে, সে খুবই দুষ্টু। কিরকম দুষ্টু বলতো, সে অন্য একটা উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে, হ্যাঁ ভালো কথা, সে বেঁচে থাকুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সে কি করে, যখন অন্য একটা উদ্ভিদের উপর সে বেঁচে থাকে, তখন সে উদ্ভিদ যে খাবার তৈরি করে, অর্থাৎ যে খাবারটা রান্না করে সেই খাবারটাও চুরি করে খায়। কিভাবে চুরি করে খায়, হস্টোরিয়া নামের একটা চোষক অঙ্গ আছে সরলতার, সে কি করে, চোষক অঙ্গটা সেই গাছের মানে যে গাছের উপর সে নির্ভর করে বেঁচে থাকে সেই গাছের কাণ্ড অথবা যেটার উপরে সে মানে বেঁচে আছে বা যেটার উপরে সে মানে কি বলবো, এটাকে হচ্ছে কি পেঁচিয়ে আছে, সেই অংশটাতে হয়তো সে কি করে, হস্টোরিয়াটা প্রবেশ করিয়ে দেয়। যখন হস্টোরিয়াটা প্রবেশ করিয়ে দেয় তখন কি করছে, ওই বড় উদ্ভিদটা যে খাবারটা তৈরি করছে সেই খাবারটা বা পুষ্টি উপাদানটা তোমার সরলতা
টেনে নিচ্ছে বা সরলতা নিয়ে নিচ্ছে, ফলে ওই উদ্ভিদটা যে খাবার তৈরি করছে তার খাবার তো শেষ হয়ে যাচ্ছে, সে খাবার তৈরি করছে দেখছে খাবার নাই, তখন কি হবে সেই উদ্ভিদটা ধীরে ধীরে মারাও যেতে পারে। কেন? কারণ তার খাদ্যের অভাবে হচ্ছে সে তার কাজকর্ম ঠিকমতো চালাতে পারবে না, এই কারণে সেই উদ্ভিদটা মারা যেতে পারে এবং সরলতা খুব বহাল তবিয়তে সে বেঁচে থাকবে। তাহলে এইখানে সে কি ক্ষতি করছে না? অবশ্যই ক্ষতি করছে। এই জন্য এটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। এবং যেহেতু এখানে তোমার সেই শোষণ পদ্ধতিতে, অর্থাৎ আরেকটা উদ্ভিদকে সে ক্ষতি করে সে উদ্ভিদটাকে শোষিত করে সে বেঁচে আছে, এই কারণে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি শ্বসন প্রক্রিয়া। এখন আমরা উত্তরটা দেখব যে উত্তরে তোমাদের কি বলেছে। আমরা প্রথমে জ্ঞানমূলক উত্তরটা বলে দিব যে এখানে কি কি আন্তঃক্রিয়া আমরা দেখতে পারি, তারপরে আমরা প্রত্যেকটা সুন্দর করে ব্যাখ্যা করে দিব। আচ্ছা, তো উদ্দীপকে জীবগুলোর মধ্যকার মিথস্ক্রিয়া এবং আন্তঃনির্ভরশীলতা নিচে ব্যাখ্যা করা হলো। তোমাদের বইতে দেখবে প্রথমে এই লাইনটা কিন্তু জ্ঞানমূলক সহ দেয়া আছে, যেহেতু এখানে একটু কারেকশন করা হয়নি, তো যেহেতু এখানে একটু ভুল আছে তোমরা দেখবা তোমাদের বইতে কারেকশন করে উত্তরটা লিখে দেওয়া আছে। কি লেখা আছে? উদ্দীপকের জীবগুলো অর্থাৎ হচ্ছে আম গাছ, পতঙ্গ, পাখি, লাইকেন এবং রোহিণী উদ্ভিদের মধ্যে ধনাত্মক আন্তঃক্রিয়া এবং সরলতা উদ্ভিদের মধ্যে ঋণাত্মক আন্তঃক্রিয়া বিদ্যমান। প্রথমে আমরা এভাবে জ্ঞানমূলক উত্তরটা নিব, তারপরের প্যারায় গিয়ে আমরা হচ্ছে এটা ব্যাখ্যাটা করব। ঠিক আছে? উদ্দীপকের আম গাছ, পতঙ্গ, পাখি এদের মধ্যে যে আন্তঃনির্ভরশীলতা রয়েছে তা মূলত মিউচুয়ালিজম। তাহলে এখন আমরা ধনাত্মক আন্তঃক্রিয়ার প্রথম যে অংশটা মিউচুয়ালিজম সেটা আমরা জানবো। মিউচুয়ালিজমে কি হয়? জীবগুলো একে অন্যের দ্বারা উপকৃত হয়। এখানে পতঙ্গ ফুলের মধু আহরণের সময় পরাগায়ন ঘটে এবং আম গাছের ফুল পতঙ্গকে মধু দেয়। আবার পাখি যখন ফল নিয়ে বা ফল খায় বা ফল নিয়ে অন্যত্র যায় তখন বীজ স্থানান্তর করে, যেটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি আগেই। এবং সুতরাং এদের আন্তঃনির্ভরশীলতা মূলত মিউচুয়ালিজম। তারপরে হচ্ছে লাইকেনের কথা বলেছে। লাইকেনে কি হচ্ছে? লাইকেনে রয়েছে শৈবাল এবং ছত্রাক, এরা একে অন্যের দ্বারা উপকৃত হচ্ছে। শৈবাল খাদ্য তৈরি করে, ছত্রাক শৈবালকে বাসস্থান দান করে। লাইকেনের এই ধরনের আন্তঃনির্ভরশীলতাকে বলা হয় মিউচুয়ালিজম। তাহলে উদ্দীপকে আমরা আম গাছ, রোহিণী, সরলতার মধ্যে যে সম্পর্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শোষণ, যেটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং রোহিণী উদ্ভিদ যেটা, সেটার মধ্যে থাকে হচ্ছে কমনসেলিজম। তাহলে রোহিণী উদ্ভিদ যখন আম গাছকে বেয়ে উপরের দিকে উঠবে মানে আরোহণ করবে তখন তার মধ্যে থাকবে কমনসেলিজম। ঠিক আছে? আর সরলতা, রোহিণী এবং আম গাছ এদের মধ্যে সম্পর্কটা হবে ঋণাত্মক আন্তঃক্রিয়া, অর্থাৎ শোষণের ক্ষেত্রে একটা জীব অন্য জীবের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে আমরা এখানে তিন ধরনের আন্তঃক্রিয়া দেখতে পাই, একটা হচ্ছে মিউচুয়ালিজম, একটা কমনসেলিজম এবং আরেকটা হচ্ছে কি শোষণ। এবং এই ধনাত্মক আন্তঃক্রিয়া এবং ঋণাত্মক আন্তঃক্রিয়া এগুলো কিন্তু আমাদের পরিবেশে বিরাজমান। যখন তোমাকে এই ধরনের প্রশ্ন দিবে তোমরা প্রথমে যেটা করবা, প্রথমে জ্ঞানমূলকে বলবা যে কার মধ্যে কোন আন্তঃক্রিয়াটা রয়েছে, এরপরে ধাপে ধাপে অ্যান্সার করবা। প্রথমে মিউচুয়ালিজম থাকলে মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া কার মধ্যে রয়েছে, কিভাবে মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া হয় সেটা ব্যাখ্যা করবা। তারপরের প্যারা গিয়ে যদি কমনসেলিজম নিয়ে কোনো প্রশ্ন কোনো জীব থাকে তাহলে কমনসেলিজমের ব্যাখ্যাটা করে দিবা, কিভাবে সেই জীবটা কমনসেলিজম আন্তঃক্রিয়ার অন্তর্গত সেটা তুমি বলবা। এর পরের প্যারায় গিয়ে ঋণাত্মক আন্তঃক্রিয়ার কোনো উদাহরণ থাকলে ঋণাত্মক আন্তঃক্রিয়া বা হচ্ছে শোষণ যেটা থাকবে সেটা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়ে সবার শেষে বলবো যে কার মধ্যে আসলে কি কি আন্তঃক্রিয়া তুমি দেখতে পেয়েছো সেগুলো। তাহলে এভাবে করে তুমি যদি অ্যান্সারটা করো ইনশাল্লাহ তুমি ফুল মার্কস পাবা। তো আজকের ক্লাসটা আশা করি তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এরকম যদি আরো বোর্ডের প্রশ্নের সলিউশন চাও আমাদের ইজি বায়োলজি বইটা খুব দ্রুত সংগ্রহ করে ফেলো, কারণ আমাদের বইতে রয়েছে কিউআর কোড স্ক্যান করলে তোমরা ইজি বায়োলজি বইয়ের সকল বোর্ডের সমাধান পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।